গীতার জেরার মুখে পড়ে সত্যিটা বলে দিল রূপারানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গীতা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারছে না কি করবে। অগ্নিজিৎ মুখার্জিকে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে কোর্টে। তখনই প্রলয় বলে, গীতা গীতা তুমি কিছু করো, আমি জানি তুমি পারবে অগ্নিজিৎ মুখার্জিকে বাঁচাতে, আর কেউ পারবে না। আমি জানি তোমাকে এটা করতেই হবে। গীতা তখন বলে, আমি তো চেষ্টা করবই। আর ওই ভজন মিত্তির কোর্টে অগ্নিজিৎ মুখার্জিকে ফালা করে দিতে চাইবে, আর আমি প্রোটেস্ট করব। আমি অগ্নিজিৎ মুখার্জির হয়েই প্রোটেস্ট করব। এই বলে গীতাও এগিয়ে যায়। প্রলয়ের চোখে জল দেখে রাকা জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? প্রলয় তখন বলে, কাঁদবো না? আমার দাদাকে এইভাবে বলবে সবাই মিলে যেভাবে আমার দাদার দিকে আঙ্গুল তুলেছে। হ্যাঁ, আমার দাদা অপরাধী নয়, কিন্তু আমার দাদা পদ্মকে ঠিক মতন জাস্টিস দেওয়াতে পারেনি, কিন্তু সে তো পদ্মকে মারতে চায়নি। এটা তো একেবারে মিথ্যে বদনাম রটানো হচ্ছে। আমার দাদাকে বাঁচাতেই হবে। রাকা তখন বলে, চলো আমরা কোর্টের দিকে যাই। কিন্তু প্রলয় তখন বলে, আমার সাহস নেই, এই কেসটা আমি দেখতে পারবো না, কোনোভাবে এই কেসটা আমি দেখতে পারবো না রাকা, আমার খুব ভয় করছে। রাকা তখন বলে, ভয় পেও না, তুমি তো গীতাকে বিশ্বাস করো, ভরসা করো তো ওকে, ও ঠিক একটা না একটা ব্যবস্থা করবে, তুমি ওর ওপর সেই ভরসাটা রাখো। এর মধ্যেই কোর্টে বিচারক হাজির হয়ে গেছে আর শুরু করে দিচ্ছে সওয়াল জবাব। ভজন মিত্তির একের পর এক প্রশ্ন করতে শুরু করেছে অগ্নিজিৎ মুখার্জিকে, আর বলে, এই অগ্নিজিৎ মুখার্জি একজন ঠগ, জোচ্চোর, প্রতারক, ক্রিমিনাল, যা যা বিশেষণ দেওয়া যায় সবটা। এই অগ্নিজিৎ মুখার্জি যেভাবে পদ্মকে মারার চেষ্টা করেছে, এই অগ্নিজিৎ মুখার্জির যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়। সমাজে আর কেউ যেন এরকম ভয়ঙ্কর অপরাধ করার সাহস না দেখায়। আর এই সমস্ত কথা শোনার পরে অগ্নিজিৎ মুখার্জি বলে, এসব মিথ্যে, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা ইওর অনার, আমি কোনো অন্যায় করিনি। তখনই তানভি মুখার্জি প্রোটেস্ট করতে থাকে। অগ্নিজিৎ মুখার্জির হয়ে কেসটা লড়ছে তানভি মুখার্জি। তানভি তখন বলে, ইওর অনার, উনি তো এখনই অগ্নিজিৎ মুখার্জিকে অপরাধী বানিয়ে দিয়েছে, কিন্তু উনি ভুলে যাচ্ছে যে অপরাধী বলার জন্য আপনি রয়েছেন, আপনার ওপর ভরসা রাখাটা দরকার। ভজন তখন বলে, সরি ইওর অনার, তবে আমি এই অগ্নিজিৎ মুখার্জির শাস্তি চাই, কারণ এ যে ভয়ঙ্কর অপরাধ করেছে তার জন্য একটা শাস্তি তো এনার প্রাপ্য, তাই না ইওর অনার? আর মনে মনে এদিকে গীতা ভাবতে থাকে, এই কেসটা যদি তানভি আমাকে লড়তে না দেয়, ক্রমশ এই কেসটা হাতের বাইরে বেরিয়ে যাবে। চাইলেও আমি আর তখন কিছু করে উঠতে পারবো না, কি যে করি বুঝতে পারছি না। তার মধ্যেই ভজন তখন বলতে থাকে, যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে। এর মধ্যেই চলে এসেছে বড়বাবুকে সাক্ষী দেওয়ার জন্য কোর্টে ডাকা হয়, কাঠগড়ায় তোলা হয়, আর বড়বাবু দাঁড়িয়ে পড়েছে সাক্ষী দিতে। তখনই ভজন মিত্তির বলে, বলুন বড়বাবু, আপনি ঘরের মধ্যে ঢুকে ঠিক কি দেখলেন? তখনই বড়বাবু বলতে শুরু করে যে, আমি এখান থেকে ফোর্স নিয়ে গিয়েছিলাম, আমাদের কাছে খবর ছিল, গিয়ে দেখি অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে বারবার আঘাত করছে ওই ছুরিটা দিয়ে, আর এটা দেখার পর আমরা ওনাকে অ্যারেস্ট করি। ভজন মিত্তির বলে, শুনলেন তো ইওর অনার, এখানে জলের মতন স্পষ্ট হয়ে গেল অগ্নিজিৎ মুখার্জি ঠিক কি অন্যায় করেছে। তানভি মুখার্জি বলে, উনি তো শুধু শেষটা দেখেছে ইওর অনার, শুরুটা তো এখনো বলেনি অগ্নিজিৎ মুখার্জি। তার মধ্যেই গীতা বলে, তানভি, কেসটা কিন্তু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, আমাকে সওয়াল জবাব করতে দাও। কিন্তু তানভি তখন বলে, না, আমি তোমাকে সওয়াল জবাব করতে দেব না, আমি আমার পাপার হয়ে কেসটা লড়ব। তখনই স্বস্তিক বলে, তানভি জেদ করিস না, আমি বলছি শোন, এইভাবে হবে না, গীতাকে লড়তে দে। তখন সবাই মিলে একই কথা বলতে থাকে, বিশেষ করে গনসা, উকিল, প্রলয়। এর মধ্যে গীতা বলে, ইওর অনার, ভজন মিত্তির পুরোপুরি মিথ্যে কথা বলছে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, এই কেসটা আমি নিজের হয়ে নিজেই লড়তে চাই ইওর অনার, আপনি আমাকে লড়ার পারমিশনটুকু দিন। তখনই গীতা বসে পড়ে, কারণ গীতার তো এক্ষেত্রে আর কিছু বলার নেই। তার মধ্যে কথা বলতে শুরু করে দেয় অগ্নিজিৎ মুখার্জি, কারণ জজ সাহেব পারমিশন দিয়ে দেয়। এরপরে অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি শুরু থেকেই বলছি সেদিন ঠিক কী হয়েছিল। আমাকে পদ্ম বারবার করে ওর বিয়েতে যাওয়ার জন্য নেমন্তন্ন করছিল, আর বলছিল অবশ্যই যেন যাই, গিয়ে ওকে আশীর্বাদ করি। আমি ওর কথা মতো যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছিলাম। আমি আমার ড্রাইভারকে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এর মধ্যে যখন পৌঁছে যাই সেই ঠিকানায়, গিয়ে দেখি পুরো বাড়িগুলো অন্ধকার, কোন বাড়িতে পদ্মর বিয়ে হচ্ছে সেটা আমি বুঝতে পারছিলাম না। তারপরে যখন আমি একটা বাড়িতে যাই, যেই বাড়িতে আলো ছিল,
গিয়ে দেখি পদ্ম মাটিতে পড়ে রয়েছে। এরপর পদ্মর পিঠে ওই ছুরিটা বিঁধেছিল, সেটাই যখন আমি তুলতে গিয়েছিলাম পঙ্কজ খাসনবিশ দেখে নেয় আর ভাবে আমি পদ্মকে মেরেছি। কিন্তু আমি বলছি ইওর অনার, আমি পদ্মকে মারিনি। আমি কেন পদ্মকে মারতে যাব? পদ্মর সুস্থতা আমি কামনা করছি, আর পদ্ম সুস্থ হয়ে গেলেই ওকে কোর্টে নিয়ে আসলেই এই কেসটা জলের মতন পরিষ্কার হয়ে যাবে। ভজন মিত্তির বলে, দেখুন ইওর অনার, দেখুন কিভাবে এই কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথাগুলো উনি বলে চলেছেন। আদতেও কি এরকম কিছু হয়েছে? হয়নি। বড়বাবু নিজের চোখে যেটা দেখেছে সেটাই বলেছে। আর আমি এবারে ডেকে নেব সেই যিনি পদ্মকে অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে কাজ করতে পাঠিয়েছিলেন, আয়া সেন্টারের যে মালকিন রূপারানী, আর তাকে কাঠগড়ায় তোলা হয়। এরপরেই বলতে শুরু করে সে যে হ্যাঁ, পদ্ম বাপ মা মরা মেয়ে, রাস্তার পাশে পড়েছিল, খেতে পেত না। আমি ওকে তুলে নিয়ে এসে কাজে পাঠিয়েছিলাম। ও শুনেছিলাম ভালোই কাজ করে, কিন্তু মাঝখানে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তার জন্য ও অনেক শাস্তিও পেয়েছে। কিন্তু ওকে যে এইভাবে মারা হবে এটা তো আমি ভাবতেই পারিনি। মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে হুজুর, মেয়েটার কষ্ট আর দেখা যাচ্ছে না। এরপরে গীতা বলে, ব্যাস কেস তো এবারে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। স্বস্তিক বলে, গীতা তুমি কিছু একটা করো, না হলে যে আমার বাবার শাস্তি হয়ে যাবে, এটা যে আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না গীতা। তখন বলে, আমি কি করব, আমাকে তো উনি লড়তেই দিচ্ছে না। তখনই গীতা ভাবে আর চুপ করে বসে থাকলে হবে না, এইবারে কিছু একটা করতে হবে। অন্যদিকে প্রলয় বলে, আমি বুঝতে পারছি দাদার এবারে শাস্তি হয়ে যাবে। এই মুহূর্তে যদি গীতা এসে সওয়াল জবাব করতে না শুরু করে তাহলে অন্য রকমের কেস হয়ে যেতে বাধ্য। তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, মিথ্যে, এগুলো সবটাই মিথ্যে ইওর অনার, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, এতে কোনো কিছু প্রমাণিত হয় না। সেখানে শুধু আমি উপস্থিত ছিলাম, আমি জানি কি ঘটেছে। বড়বাবু অনেক পরে এসেছিল, তার মধ্যে সব কিছু শেষ হয়ে গেছিল। এর মধ্যেই বড়বাবু বলে, কেসটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, অগ্নিকন্যা কি তাহলে হেরে যাবে? এর মধ্যে গীতা শুরু করে দিয়েছে বলা, আর বলে, নার্স বা আয়া, তাই তো, আয়াই বলি তো, আপনি হলেন ওই আয়া সেন্টারের মালকিন রূপারানী। তো আপনি পড়াশোনা কত দূর করেছেন? তখনই রূপারানী বলে, আমি পড়াশোনা একদমই কিছু করিনি, আর আমি সেরকমভাবে কিছুই পড়াশোনা জানিও না। তখনই এরপরেই জিজ্ঞেস করে, আচ্ছা তাহলে এই যে আপনি শব্দগুলো প্রয়োগ করলেন, যেই শব্দগুলো একজন শিক্ষিত মানুষই প্রয়োগ করতে পারে, তো এই কথাগুলো আপনার মুখে কে বসিয়ে দিয়েছে? তখনই রূপারানী বলে, এসব কি বলছেন আপনি? তখনই গীতা বলে, কেন, আমি কিছু ভুল বলেছি বলে তো মনে হয় না। যা বলেছি সেটা অক্ষরে অক্ষরে সত্যি। উত্তরটা দিন, কে শিখিয়ে দিয়েছে আপনাকে? আপনি যদি উত্তরটা না দেন তাহলে কিন্তু এর পরবর্তী সময় আপনার বিরুদ্ধে কিন্তু যথেষ্ট মামলা দায়ের করা হবে। তখনই ভয় পেয়ে যাচ্ছে রূপারানী, কি বলবে বুঝতে পারছে না। এরপর ভজনের দিকে তাকাতে থাকে, আর ভজন বুঝতে পারে এই রূপারানী পুরো কেসটাকে ঘেঁটে দিতে চলেছে।